আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই যে ম্যাডাম। তিথি পিছনে ফিরে তাকিয়ে দেখে আবির পকেটে হাত রেখে মুচকি এসে দাঁড়িয়ে আছে। আবিরকে দেখতে যা লাগছে না, আমি নিজে ওর উপর ক্রাশ খেয়েছি। আবিরের সে হাসি যা পাগল করার মতো। হাজারো মেয়ের ক্রাশ আজকে তিথির, তা ভেবে তিথির কিনা খুশি লাগছে। তিথি আবিরের দিকে এগিয়ে এসে বলে, জি বলুন। এইভাবে চলে যাবে? একটা গুড নাইট কিস দিবে না? মানে? তুমি কি গুড নাইট কিসও বুঝো না মিস তিতা? আপনি অনেক বাজে, আমাকে খালি মিস তিতা আর ঘুম পড়ে ডাকেন। আমার যা ইচ্ছে ডাকবো, এটা তোমার কি? আমার কি মানে? আচ্ছা ঠিক আছে, আমি যাই। তিথি চলে যেতে লাগে। আবির তিথির এক হাত ধরে টান দেয় আর তিথির ঘাড়ের কাছে নিজের থুতনি রেখে বলে, তোমাকে কিছু বলার কি আমার একটু অধিকার নাই? তিথি আবিরের দিকে ফিরে তাকিয়ে বলে, সরি। আবির তিথির হাত সরিয়ে গালে আলতো করে চুমু দিয়ে বলে, গুড নাইট, ভালো থাকো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি যান আগে, আমি পরে যাব। তোমাকে যেতে বলছি তো, যাও। তিথি আর কি করার, চলে যায়। আবার পিছনে ফিরে তাকিয়ে দেখে আবির এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গায় আর ইশারা করে তিথিকে বলে চলে যেতে। তিথি মুচকে এসে চলে যায়। তিথি চলে যাওয়ার পর আবিরও গাড়িতে উঠে চলে যায়। তিথি ফ্রেশ হয়ে আবিরের জ্যাকেটটি হাতে নিয়ে বিছানায় শুয়ে শুধু শুধু আবিরের কথা ভাবছে। আবিরের জ্যাকেটটি নাকের কাছে এনে তার স্মেল নিচ্ছে, মুগ্ধ করার মতো আবিরের শরীরের স্মেল। তিথি জ্যাকেটটি স্মেল নিচ্ছে আর আবিরের কথা ভাবছে। বছরের প্রথম দিন আবির তাকে প্রপোজ করেছে, তা ভেবে তিথির যা খুশি লাগছে তা বলে বোঝাতে পারবে না। তিথি আবিরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এইদিকে নিয়ে আবিরের ফোনের উপর ফোন করে যাচ্ছে, আবির ধরার নাম নাই। ঘরের সব জিনিস ছুঁড়ে ফেলে দেয়, রাগে পুরো রুমের অবস্থা খারাপ করে ফেলে। নিয়া পুরো পাগলের মতো হয়ে গেছে আবিরকে ফোন করতে করতে। আবির ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আজকের মুহূর্তগুলো মনে করছে। তিথিকে সে যে বড্ড ভালোবেসে ফেলেছে। তিথি সে মায়াবী চেহারায় যা আবিরকে মুগ্ধ করে ফেলেছে। তিথি যে এখন তার নিঃশ্বাসের সাথে মিশে গেছে। হঠাৎ ফোনটা বেজে ওঠায় ফোনটা হাতে নিয়ে দেখে নিয়ে ফোন করছে। একটু বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে। আবির, তুমি এতক্ষণ আমার ফোন রিসিভ করছো না? সে কখন থেকে তুমি ফোন করে যাচ্ছি। সরি, নিয়ে আসলে আমি রুমে ছিলাম না, আর ফোনটা রুমে ছিল তাই জানি না, সরি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার জান। হ্যাপি নিউ ইয়ার নিহা। আচ্ছা জান, এখন আমার সাথে দেখা করো প্লিজ। নিয়া, মাথা ঠিক আছে তোমার? সময় দেখেছো? এত রাতে দেখা করতে পারবো না, কালকে দেখা করছি, ওকে? আজকে আমি কত প্ল্যান করছি, আর তুমি? সরি নিয়া, আচ্ছা রাখি, আমার খুব ঘুম পাচ্ছে, কালকে কথা হবে, বাই। ওকে বাই বেবি, আই লাভ ইউ। আবিরের একটু ভালো লাগে নাই নিয়ার কথা শুনে। আবির ভেবেছে নিয়াকে তিথির সব কথা বলবে, আর এটাও যে আবির তাকে নয় তিথিকে ভালোবাসে। আবির তো তিথির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। তার তো খুশি লাগছে তিথির যে মায়াভরা চেহারা, তার সে মুগ্ধ করা হাসি, বারবার তিথির সে মায়াবী মুখখানি ভেসে আসছে। আবির একটু মুচকে এসে বলে, মিস তিতা, তোমাকে এত ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া আর কিছু ভাবতেও পারছি না। তোমার মায়াজালে যে আমি পড়ে গেলাম। আবির একটু মুচকে এসে তিথিকে ফোন দেয়। তিথি ফোনটা হাতে নিয়ে না দেখে রিসিভ করে। হ্যালো। আবিরের কাছে তিথির ঘুমন্ত কণ্ঠ যে মধুর লাগছে, তার শুধু তিথির আওয়াজ শুনতে ইচ্ছে করছে। আবির কিছু বলতে যাবে তার আগে তিথি ফোনটা কেটে দেয়। আবির বুঝতে পেরেছে তিথি ঘুম, তাই আর কল না দিয়ে সেও ঘুমিয়ে পড়ে। সকাল আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে নামে আর দেখে বৃষ্টি আর আম্মু কথা বলছে। আবির গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তো ঘুম কেমন হলো? অনেক ভালো আম্মু। কালকে রাতে কই ছিলি? আবির মাথায় হাত দিয়ে একটু মুচকি এসে তার মাকে সব বলে। তার মা আর বৃষ্টি তো মহা খুশি। ভাইয়া সত্যি তিথি আপু আমার ভাবি হবে? হ্যাঁ, কেন খুশি হস নাই? খুশি হই নাই মানে? আমি তো মহা খুশি, এটা ভেবেছে তিথি আপু আমার ভাবি। ওয়াও ভাইয়া, এতদিনে একটা কাজের মতো কাজ করলি। কি বললি? এতদিনে? দাঁড়া তুই। আবির বৃষ্টিকে দৌড়াতে থাকে, তা দেখে আবিরের মায়ের খুব হাসি পায়। আজও তারা সে বাচ্চা রয়ে গেল। আবার এইটা ভেবে খুশি লাগছে যে তিথি এই ঘরে আসবে। তিথিকে তার খুব ভালো লাগে। মায়াভরা মুখখানি দেখে
সেও তার ছেলের জন্য পছন্দ করেছে। তো আমার বৌমাকে কখন নিয়ে আসবি আমার সাথে দেখা করানোর জন্য? আবির তার মায়ের কাছে এসে বলে। অনেক জলদি। আচ্ছা শোন, আজকে নিয়ে আয় না একবার প্লিজ। বছরের প্রথম দিন মেয়েটার মুখটা একটু দেখতে চাই। তার সে মায়া ভরা মুখখানি দেখলে মনটা শান্তি পায়। আনবি আজকে? আর আমাদের দুই ভাই বোনকে দেখলে বুঝি তোমার মন শান্তি পায় না? আবির হেসে দেয় বৃষ্টির কথায়। তোরা সবাই আমার প্রাণ, আর এখন তিথিও, বুঝলি? বৃষ্টি মুচকে এসে তার মায়ের পাশে বসে। আবিরের এইটা জেনে ভালো লাগছে যে তার মা ও বোন তিথিকে আপন করে নিয়েছে। তিথিকে সত্যি সে একটি পরিবার দিতে পারবে, এটা ভেবে তার খুব আনন্দ হচ্ছে। তাড়াতাড়ি নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে যায়। আবার মনে করে তিথির সাথে একটু কথা বলে নিবে, তাই ফোনটা বের করে তিথিকে কল দেয়। সকাল 9:30টায় তিথি এখনো ঘুম। বারবার ফোনে কল আসছে, তার কোনো খবর নেই। তিথি তো মেজাজটাও খারাপ হচ্ছে যে এত কল দিচ্ছে কে। একটু চোখ না খুলে ফোনটা হাতে নিয়ে নাম্বার না দেখে রিসিভ করে। হ্যালো, কে রে? এত সকাল সকাল ফোন করে আমার ঘুমের 14 গোষ্ঠী বাজিয়েছিস? হ্যালো তিথি। ওই মিয়া, হ্যালো হ্যালো না করে কেন ফোন করেছিস? তা বল, এক তো ঘুম নষ্ট করলি, আবার ঢং করে হ্যালো বলছিস। তোকে সামনে পাইলে তো আমি ঘুরে একটা চড় লাগাই দিতাম। তিথির কথা শুনে তো আবিরের মেজাজ পুরো গরম হয়ে যায়। আবিরের তো তিথির উপর এত রাগ লাগে যে সামনে থাকলে হয়তো একটা থাপ্পড় দিয়ে দিত। এই মেয়েটা কি কখনো ঠিক হবে না? এত স্টুপিড কেউ কিভাবে হতে পারে তা আবিরের জানা ছিল না। রেগে তিথিকে এক ধমক দেয়। তিথি, নাম্বার দেখে রিসিভ করতে পারো না, স্টুপিড মেয়ে। তিথি লাফ দিয়ে উঠে বসে, ভয়ে তার হাত কাঁপছে। তাড়াতাড়ি ফোনে দেখে আবিরের নাম্বার। ফোনটা আবার কানের কাছে নিয়ে একটু চাপা হাসি দিয়ে বলে, স্যার আপনি? আমি। ইচ্ছে তো করছে ঘোড়ায় একটা থাপ্পড় মারি। ফাজিল কোত্থ থেকে। তাড়াতাড়ি অফিসে আসো, তখন দেখাবো না দেখে ফোন রিসিভ করার মজা। তিথি কিছু বলতে যাবে তার আগে ফোনটা রেখে দেয়। তিথি ঠিক বুঝতে পেরেছে যে আবির তার উপর খুব রেগে আছে। যদি এখন অফিসে যায় হয়তো আবির তাকে সত্যি সত্যি থাপ্পড় দিবে। ভয়ে তো তিথি শেষ, নিজেই বকবক করছে। দিদি তুই আস্তে একটা গাধি বজ্জত মাইয়া, নাম্বার দেখে রিসিভ করলে কি হইতো? এখন যে মিস্টার অ্যানাকন্ডা রেগে গেছে, যদি আমাকে থাপ্পড় মারে সত্যি সত্যি, আমি আজকে অফিসে যাব না বাপু। তিথি আবার কম্বলটা মুড়িয়ে ঘুমিয়ে পড়ে। আবির অফিসে কাজ করছে, আবার বারবার দেখছে তিথি এসেছে কিনা। আবিরের একটুও মন বসছে না কাজে, বারবার তিথির কথা মনে পড়ছে। আবির কেবিন থেকে বের হয়ে তিথির টেবিলে গিয়ে দেখে না, তিথি এখনও আসে নাই। আবির মনে করেছে তিথি হয়তো ক্যান্টিনে, ভয় হয়তো তার সামনে আসে নাই। তখন পাশ দিয়ে রাফি হেঁটে যাচ্ছে। আবির রাফিকে ডাক দেয়। মিস্টার রাফি। জি স্যার। মিস তিথি কোথায়? উনি কি ক্যান্টিনে? স্যার, তিথি তো আসে নাই। ফোন করেছি, বলেছে ওর নাকি একটু শরীর খারাপ, তাই আজকে আসবে না। বছরের প্রথম দিন আর ওনার শরীর খারাপ? স্যার তা তো জানি না, আমি ফোন করেছি তখন তো আমার তাই বলল। আচ্ছা ঠিক আছে, আপনি যান, নিজের কাজ করুন। আবির কেবিনে গিয়ে চিন্তা করতে থাকে। সকালে তো আমাকে বলে নাই যে ওর শরীর খারাপ। হঠাৎ শরীর খারাপ হলো নাকি মিথ্যা বলছে আমার ভয়ে? কোনটা তা তো একটু দেখতে হয়। আবির ফোন হাতে নিয়ে তিথিকে কল দেয়। আর তিথি তো এখনও ঘুম বেচারি, ঘুমের জন্য কিছু দেখছে না। ফোনটা বেজে যাচ্ছে কিন্তু তিথি বালিশের নিচে রেখে দিয়েছে, যার জন্য আওয়াজ পাচ্ছে না। আবিরের তো খুব রাগ উঠে তিথির ওপর। এই মেয়ে কি? আচ্ছা সত্যি সত্যি ওর শরীর খারাপ না তো? সকালে হয়তো আমার ধমকে কিছু বলে নাই। উফ, আবির তুইও না মেয়েটার উপর রেগে গেলি, আর হয়তো এই জন্য জানাই নাই। আবির তাড়াতাড়ি ফোনটা আর জ্যাকেটটা নিয়ে বেরিয়ে যায়। আবিরের আগে ম্যানেজার ডাক দেয়। স্যার। জি ম্যানেজার বলুন। স্যার আপনি কি কোথাও যাচ্ছেন? জি, আমার একটা কাজ আছে, আজকে আর অফিসে আসবো না, সো আপনি সব দেখে নিয়েন। ওকে স্যার আসলে আজকে মিটিং ছিল, তা অনেক ইম্পর্টেন্ট, কোম্পানির জন্য অনেক বড় ডিল মিস্টার শিহাব রেজওয়ানের সাথে। ও হ্যাঁ, আমি তো একদম ভুলে গেছি যে মিস্টার শিহাব রেওয়াজের সাথে মিটিং। আচ্ছা উনাকে বলুন যে আজকে মিটিংটা হতে পারবে না, কালকে হবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় ম্যানেজার, আমি যেখানে যাচ্ছি সে কাজটা অনেক ইম্পর্টেন্ট, সো আপনাকে যা বলছি তা করুন। ওকে জি আচ্ছা। আবির অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। আর বারবার তিথিকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডাম তো ম্যাডাম, এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। আবিরের তো অবস্থা খুব খারাপ,
তার ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। এইটা ভেবে যে তিথি ঠিক আছে কিনা। আবিরের মাথায় শুধু এখন এইটা ঘুরছে, তিথি ঠিক আছে না অসুস্থ। নিয়ে আজকে অনেক সেজেগুজে রেডি হয়ে ফোনটা হাতে নিয়ে একটা সেলফি তুলে আর সাথে সাথে আবিরকে সেন্ড করে দেয়। অনেক খুশি লাগছে তার। আজকে বছরের প্রথম দিন সে আবিরের সাথে কাটাবে, তা ভাবতে তার খুব খুশি লাগছে। নিয়া অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আবির কখন তাকে একটা মেসেজ দিয়ে বলবে তাকে কেমন লাগছে। কিন্তু আবির তো পিকটা সিন করে নাই। আবির আমার পিক সিন করে নাই কেন? হয়তো কোনো কাজ করছে, তাই আমার বেবিটা দেখে নাই। দেখলে তো আজকে চোখে ফেরাতে পারতো না। নিয়া মুচকে এসে ফোনটা হাতে নিয়ে আবিরকে কল দেয়। আবির ড্রাইভ করছে, হঠাৎ ফোনটা বেজে ওঠায়। আবির তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়। তিথি ফোন করেছে মনে করে। নাম্বারটা দেখে আবিরের একটুও ভালো লাগে নাই। নিয়ার নাম্বারটা বেশি উঠছে। আবির অনেকটা বিরক্তি নিয়ে ফোনটা সাইলেন্ট করে পাশের সিটে রেখে দেয়। এই মাইয়া তো দেখি পুরো প্যারা, সব সময় এমন সময় কল দেয় ইচ্ছে করে 2-3টা থাপ্পড় মারি। আবিরও ফোনের দিকে না তাকিয়ে ড্রাইভ করতে থাকে। তিথির বাসার সামনে এসে গাড়ি সাইড করে রেখে দৌড়ে সিঁড়ি দিয়ে সিঁড়ির উপরে ওঠে। উপরে গিয়ে দরজায় বেল দিতে থাকে, কিন্তু না, তিথি দরজা খুলছে না। আবিরের তো আরো ভয় লাগছে। কিছু হয় নাই তো, দরজা কেন খুলছে না? আবির তো বেল দিয়েই যাচ্ছে। তিথি একটা বালিশ নিয়ে কান চেপে ধরে, কিন্তু না, বেলের আওয়াজটা ঠিক তার কানে আসছে। উফ বাবা, এখন আবার কে আসছে? দূর, ভালো লাগে না, একটু ঘুমাতেও দিচ্ছে না শান্তি মতো। তিথি উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা 40, আর সে এখনো ঘুমাচ্ছে। তিথি ওড়নাটা গলায় জড়িয়ে চোখ ডলতে ডলতে চিৎকার করে বলে, আরে আসছি তো, এত বেল বাজিয়ে কি আজকে কানটা নিয়ে নেবেন? উফ, মনে হচ্ছে তার বিয়ে হচ্ছে, এইভাবে বেল বাজাচ্ছে। তিথি দরজা খুলে চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখে তো পুরো অবাক। আবির তিথির দিকে শুধু তাকিয়ে আছে। ঘুম খেয়ে পুরো মুখ ফুলিয়ে ফেলেছে। আবিরের একটু লাগছে না যে তিথি অসুস্থ। তিথি এক ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি এখানে এই সময় কি? তিথি আর কিছু বলতে পারে নাই। আবির তিথিকে জড়িয়ে ধরে। তিথিও পুরো হতবাক যে হঠাৎ আবির এখানে। স্যার, আপনি এখানে? আবির তিথিকে ছেড়ে তিথির কপালে হাত দিয়ে বলে, তুমি নাকি অসুস্থ? আর কই, জ্বর তো নাই, কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আপনি এই সময় আমার বাসায় আসার আগে একটু জানিয়ে আসতেন, একটা ফোন করে আসতে পারতেন। কি বললে তুমি? জানিয়ে আসতাম? তোমার ফোন কোথায়? আমার ফোন তো ফোন তো কি? বালিশের নিচে। কি? সরি স্যার, আমি দেখি নাই। তুমি নাকি অসুস্থ? জানো কত চিন্তা হচ্ছিল আমার। রাফি বলেছে যে তোমার নাকি খারাপ লাগছে, তাই অফিসে যাও নাই। কি হয়েছে তোমার? কিছু হয় নাই, আমি তো এমনি বলেছি অফিসে যেতে ইচ্ছে করছে না, তাই মজা করে বললাম যে আমার খারাপ লাগছে। আবিরের তো পুরো মেজাজ খারাপ হয়ে যায় এইটা শুনে যে তিথি এমনি কথাটা বলেছে। আর সে পাগলের মতো ছুটে এসেছে তার কাছে। রাগ কন্ট্রোল করতে না পেরে তিথিকে একটা কষে থাপ্পড় মারে। ফাইজলামির একটা সীমা থাকে, জানো আমার কি অবস্থা হয়েছে? তিথি তো থাপ্পড়টা খেয়ে আর নাই, সোজা গিয়ে মাটিতে গালে হাত দিয়ে বসে আছে। চোখ দিয়ে পানি পড়ছে আর মাথাটা তার ঘুরাচ্ছে। এত জোরে থাপ্পড়টা দিলে যে তিথির মধ্যে নাই, চারপাশে শুধু গোল গোল লাগছে। সবকিছু আবার ডাবল দেখছে। তিথি ভাবতেও পারে নাই যে আবির তাকে এইভাবে থাপ্পড় দিয়ে বেচারি তো গালে হাত দিয়ে এত শকড যে আবিরের একটা কথাও শুনছে না। তোমার এই ফাইজলামির জন্য আজকে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে এসেছি। রাস্তায় কিভাবে গাড়ি ড্রাইভ করেছি তা শুধু আমি জানি। একটাবার ফোন ধরলে কি হতো? ফোনটা বালিশের নিচে রাখার জন্য ব্যবহার করো। তিথি তো নিচের গালটা ঘষছে শুধু। আবির এত কিছু বলল, তিথি একটা কথারও উত্তর দিল না। আবিরের এখন আরও মাথা খারাপ হয়ে গেছে। তিথির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তিথিকে বলে, অফিসে কেন যেতে ইচ্ছে করে নাই তোমার? তিথি, আমি কিছু জিজ্ঞেস করেছি। আপনি আমাকে বছরের প্রথম দিন থাপ্পড় মেরেছেন, তার মানে আপনি আমাকে সারা বছর থাপ্পড় মারবেন? কি? এসব ফালতু কথা কে বলেছে যে বছরের প্রথম দিন যা করে সারা জীবন তা করে? সবাই তো তাই বলে যে বছরের প্রথম দিন যা করে সারা বছর তাই করে। আজকে আপনি আমাকে মেরেছেন, আপনি খুব পচা, আপনার সাথে আমি মাতি না। আবির তো শুধু ব্যাককলের মতো তিথির দিকে তাকিয়ে আছে। তিথি কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে কি বছরের প্রথম দিন যা করে সারা বছর তা করে, তা আবিরের জানা ছিল না। আবির তারপরও একটু নিজেকে স্বাভাবিক করে বলে, এই তিথি, আমার দিকে তাকাও প্লিজ।
তিথি মুখটা ছোট করে আবিরের দিকে তাকায়, আর চোখ দুটো চলচল করছে। আবিরের একটুও ভালো লাগছে না যে তিথি তার চেহারা এইভাবে বানিয়ে রেখেছে। এই ঘুমপড়ি, একটু হাসো প্লিজ। বছরের প্রথম দিন থাপ্পড় মেরে এখন আসছে ঢং করতে। আই এম সরি বাবু। তিথি তার চারপাশে একটু তাকিয়ে আবিরের দিকে তাকিয়ে বলে, বাবুকে? আমি তো এখানে আপনাকে আর আমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে বাবু পাইলেন কই আপনি? ওহ আল্লাহ, এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে। স্যার, আমি আপনাকে বলছি। আচ্ছা বাদ দাও, যাও গিয়ে রেডি হয়ে নাও, আমরা বের হব। আমি আপনার সাথে যাব না। কেন? আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, তাও বছরের প্রথম দিন। আই এম সরি বললাম তো। ও আচ্ছা, সরি বলে অনেক মহান কাজ করেছেন। ওই বজ্জাত, তুই এক তো আমাকে থাপ্পড় মারলি, আবার সরি বলতে এসেছিস? তিথি, একদম তুই করে বলবে না, না হলে আর একটা কষে থাপ্পড় মারবো। ফাজিল মেয়ে, সবসময় নিজে দোষ করবে, আবার ফালতু বকবক করবে। আর কখনো যদি তুই বলতে দেখি, তাহলে একসাথে 4-5টা কষে থাপ্পড় লাগাবো। আপনি আবার আমাকে বকা দিয়েছেন? আম্মুই গো, আমাকে যদি থাপ্পড় মারেন, তাও 4-5টা, তাহলে আমি দুনিয়া থেকে উড়ে যাব। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আবিরের এখন ইচ্ছে করছে নিজের গালে নিজে থাপ্পড় মারতে। থাপ্পড় খেলে মানুষ মরে যায়? আগে জানা ছিল না তো। আপনি কি করে জানবেন? কখনো কি নিজের হাতের থাপ্পড় খেয়েছেন? ও মা গো, কি শক্ত আপনার হাত! এত জোরে থাপ্পড় মেরেছে, আমি তো পুরো দুনিয়া ঘুরে এসেছি। বেশি জোরে মেরেছি আমি? না তো, আপনি তো শুধু আস্তে একটু ছুঁয়ে দিলেন। আবিরের এখন নিজের উপর রাগ উঠছে। কেন তিথিকে থাপ্পড় মারতে গেল? যে মেয়ে এখন একটা থাপ্পড়ের জন্য অনেক কিছু শোনাবে। নিজের কাছে খারাপ লাগছে তার এত জোরে থাপ্পড় মারায়, কিন্তু বেচারা কি করত? তিথির দোষ ছিল, তাই তো সে এমন করেছে। আবির তিথির হাতে হাত রেখে বলে, আমার জায়গায় তুমি থাকলে কি করতে জানো? কত চিন্তা হচ্ছিল আমার। তাই বলে থাপ্পড়? সরি, এখন প্লিজ চলো। তিথি উঠে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকে। আবির সে কখন থেকে সোফায় বসে আছে, কিন্তু তিথি আসার কোনো নামই নাই। আবির তিথির রুমের দিকে যায়। রুমের ভিতরে গিয়ে পুরো থমকে যায়। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে হাত দিয়ে চেন লাগানোর অনেক চেষ্টা করছে, কিন্তু তার হাত চেনের কাছে পৌঁছাচ্ছে না। অনেকটা বিরক্তি নিয়ে নিচে নিচে বকবক করে, উফ, কেন যে জামাতে চেন দিতে গেলাম, এখন আমার এই ছোট ছোট মাসুম হাত দুটো চেনে পৌঁছাচ্ছে না। এই ঋতু যে কবে আসবে। আবির সে কখন থেকে দাঁড়িয়ে আছে, তার কোনো খবর নাই তিথির। আবির একটু মুচকে এসে তিথির কাছে যায়। পিঠে কারো ছোঁয়া পেয়ে তিথি পুরো শিউরে ওঠে, আর সাথে সাথে আয়নায় তাকিয়ে দেখে আবির। আবিরকে দেখে তিথি সরে যেতে লাগে, কিন্তু আবির তাকে চেপে ধরে আর নিজের সাথে লেপটে ধরে। আবির একটু সরে, তিথির জামার চেনটা আস্তে আস্তে লাগাতে থাকে। তিথি আয়নায় তাকিয়ে আছে। আবির চেনটা লাগিয়ে দিয়ে আয়নায় তাকিয়ে দেখে তিথি তার দিকে তাকিয়ে আছে। তিথির সে মায়াবী চোখ দুটোর মধ্যে তাকিয়ে যেন আবির কোনো অজানা দেশে চলে গেছে। তিথি অনেকটা লজ্জা পায় আবিরের চাহনিতে। তিথি তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলে। আবির তো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, চোখ সরাবার নাম নাই। তিথির অনেক অতিষ্ঠ লাগছে। তাড়াতাড়ি আবিরের কাছ থেকে সরে বলে, স্যার চলেন। আবিরের হুঁশ ফিরে তিথির ডাকে। আবির তিথির দিকে তাকিয়ে বলে, কি মায়া লাগিয়েছো আমায়? তোমার মধ্যে বারবার হারিয়ে যেতে কেন ইচ্ছে করে? তোমাকে দেখলে কেন সব ভুলে যাই? এই ঘুমপড়ি, বলো না তোমার মাঝে কি আছে যা বারবার আমাকে তোমার কাছে টানে? আবিরের এমন কথায় তিথি তো পুরো লাল টমেটো হয়ে গেছে। লজ্জায় গাল দুটো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে। তিথির এই লজ্জামাখা চেহারা যে আবিরের খুব পছন্দ। আবির যে আরও হারিয়ে যায় তিথির এমন লজ্জামাখা মুখখানি দেখে। আবির তিথির অনেকটা কাছে চলে আসে। তিথি বাহু ধরে তিথির মুখে একটু ফু দেয়। তিথি তো আর চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির তিথির ঠোঁটের দিকে তাকিয়ে দেখে তিথির ঠোঁট দুটো কাঁপছে। তিথির গোলাপি ঠোঁটগুলোর প্রতি আবিরের লোভ লেগে যায়। আবির তিথির ঠোঁটে এক আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়। আবিরের হাতের ছোঁয়া তার ঠোঁট পেয়ে তিথি কেঁপে ওঠে। আবির তিথির সে কাঁপা কাঁপা ঠোঁট নিচের ঠোঁট আস্তে করে ছুঁয়ে দেয়। তিথি আবিরের শার্ট আঁকড়ে ধরে আছে। আবির তো তিথির ঠোঁটের স্বাদ নিতে এত ব্যস্ত হয়ে গেছে এইটারও খেয়াল না যে তার ফোন কখন থেকে বেজে যাচ্ছে। আবির তিথির ঠোঁট দুটো অনেকক্ষণ পর ছেড়ে দেয়। লজ্জায় তো তিথি মুখ তুলে তাকাতে পারছে না। আবির তিথির কানের কাছে মুখ এনে আস্তে করে বলে, এইভাবে প্লিজ লজ্জা পাইও না, নিজেকে কন্ট্রোল করতে পারি না।
আবিরের কথায় তো তিথি এত লজ্জা পায় তার ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে মাটির নিচে। আবিরের ফোনটা আবার বেজে উঠল। আবির ফোনটা পকেট থেকে বের করে দেখে নিয়া ফোন করেছে। নিয়ার নাম্বার দেখে আবিরের অনেক বিরক্তি লাগে। এত চিপসু মেয়েটা। তিথি, তুমি তাড়াতাড়ি আসো, আমি নিচে আছি, ওকে? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির তিথির কপালে আস্তে করে একটা চুমু দিয়ে চলে যায়। তিথি তো লজ্জায় লাল গোলাপি হয়ে গেছে। তার খুব খুশি লাগছে এইটা ভেবেছে তাকে ভালোবাসায় এখন কেউ আছে। তার চিন্তা করার জন্য আবিরকে পেয়ে তিথি এত খুশি যে তার ইচ্ছে করছে উড়তে। আবির নিচে এসে ফোনটা বের করে দেখে ৪৫টা কল নিয়ার। আবির ফোন ব্যাক করতে যাবে তার আগে আবার কল আসে।